আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূতের আসরের নতুন এপিসোডে। আজকে যেই স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তো চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও হাজির হয়েছি সৌদি প্রবাসী হৃদয় ভাইয়ের পাঠানো একটি ঘটনা নিয়ে। তিনি বরাবরই আমাদের ঘটনা দিয়ে চলেছেন, যা সকলেই বেশ পছন্দ করছেন। আশা করি এবারের ঘটনাটিও সকলের ভালো লাগবে। হৃদয় ভাই বেশ কিছুদিন আগে আমাকে ঘটনাটি বলেছেন। সময়ের অভাবে লিখতে পারছিলাম না, যার কারণে মডারেটর শিমু খান আপুর হেল্প নিয়েছি। হৃদয় ভাই ফোনে যেভাবে বলেছেন সেভাবে বলছিলাম। এই ঘটনাটা তার মার কাছ থেকে শোনা, তার মানে তিনি যেভাবে বলছেন সেভাবে বলছি। আমার আম্মা শুনেছেন আমার নানুর কাছ থেকে, আর আমার নানু শুনেছেন তার বাবার কাছ থেকে। সময়কাল অ্যারাউন্ড 1950 বা 1955 সালের দিকের ঘটনা। আমার নানুর সঠিক সময়টা আসলে মনে নাই, অনেকদিন আগের ঘটনা। তবে নানু আইডিয়া করে বলেছেন তখন গরুর গাড়ির প্রচলন ছিল। গরু দিয়ে হাল চাষ, মহিষ দিয়ে ধান, গম, সরিষা ইত্যাদি জিনিসপত্র আনা নেওয়া হতো। এ থেকে অনুমান করা যায় যে এই ঘটনাটা অনেক আগের। এই ঘটনাটা আমার নানুর মা বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা ঘটে মানিকগঞ্জ জেলার সিঙ্গাই থানার পারিল বলধারা নামক একটি জায়গায়। আমি আরেকটু ভালো করে বললে শ্রোতাদের তাহলে বুঝতে সুবিধা হবে। শহীদ রফিকের মিউজিয়ামের দক্ষিণ দিকে 1 কিলোমিটার পরই পারিল বাজার পড়ে। আর বাজার থেকে ডান দিকের রাস্তা দিয়ে সোজা 3 মিনিট হেঁটে গেলেই একটা মাজার আছে। আর মাজারের ডান দিক দিয়ে 5 মিনিট হেঁটে গেলেই আমার মায়ের নানার বাড়ি। আর মাজারের পাশেই বয়ে গেছে ছোট্ট একটা নদী। এই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইজ হয় প্রতি বছর। লোকমুখে শোনা যায় যে এই নদী নাকি অনেক বড় ছিল আগে। দিনে দিনে জনবসতি বাড়ার সাথে সাথে নদীর পানি শুকিয়ে যেতে থাকে। আমার নানুর বাড়ির বাবার পরিবার ছিল গৃহস্থ বাড়ি। তার 2টা হাল চাষ করার বলদ আর 3টা মহিষ ছিল। বাড়ির অবস্থা গ্রামের 8-10টা পরিবারের চাইতে একটু আলাদা ছিল। তিনি নিজের কাজ নিজে একা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অনেকে আছে কাজের জন্য আলাদা লোক রাখে, জমি বর্গা দিয়ে চাষ করে, কিন্তু নানুর বাবা ছিলেন উল্টো। তিনি হাল চাষ করার সময় তার নিজের ক্ষেতে নিজেই হাল চাষ করতেন, আর হালের মৌসুম শেষ হলে ব্যাপারীদের ধান, পাট, গম আনা নেওয়ার কাজ করতেন। তো নানুদের বাসায় ছিল 3টা ঘর। ঘরের পাশে ছিল একটা গাব গাছ। আমার নানুর বাবা তিনি নতুন বিয়ে করেছেন তখন। নানুর মা সারাদিনের কাজ শেষে দুয়ার মানে ঘর ঝাড়ু দেওয়া বাকি ছিল, কারণ দুয়ারের সামনে গাছের পাতা জমে গিয়েছিল। তো ঝাড় দেওয়া শেষ হয়ে গেলে ঝাড়ু হাতে নিয়ে আমার নানুর মা ঘরে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি দেখতে পান গাছে আধা হাত সমান একটা টিকটিকি। নানুর মা প্রথমে ভাবেন গুই সাপ, তাই তিনি কি করেন, হাতের ঝাড়টা দিয়ে টিকটিকিকে লক্ষ্য করে গাব গাছের দিকে ছুঁড়ে মারেন। আর ঝাড়ুটা সেই টিকটিকির গায়ে গিয়ে লাগে এবং সেটা তাৎক্ষণিকভাবে সেখানে মারা যায়। নানুর মা হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। এর পরের ঘটনাটুকু নানুর বাবা শোনেন তার মায়ের কাছ থেকে, মানে নানুর দাদির কাছ থেকে। তো দাদি তখন নদীর পাড়ে হাঁটাহাঁটি করার জন্য যায়। নানুর দাদির বাসায় এসে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসে এবং কারো কান্নার শব্দ শুনতে পান। দাদি চমকে ওঠে, এত রাতে এইখানে এখন কে কাঁদবে? তো কান্নার উৎস খুঁজতে খুঁজতে লক্ষ্য করে ছেলের ঘরের জানালে দিয়ে কান্নার শব্দ আসছে। দাদি কৌতূহল নিয়ে জানালায় উকি দেন। তখন দাদি দেখতে পান তার ছেলের বউ কান্না করছে। দাদি ভাবে কয়দিন হলো ছেলেকে বিয়ে করেছি, হয়তো বাবা মার কথা মনে পড়ছে। আবার পরক্ষণই ভাবে তার ছেলের সাথে কোনো কিছু নিয়ে মনোমালিন্য হলো কিনা। তো দাদি জিজ্ঞেস করে, কিরে বউ, কান্দুস কেন? নানুর মা বলে যে আমার মাইয়ারে মাইরা ফেলাইছে। দাদি ভাবে কিরে, কি কয় এসব? বিয়ে হইল মাত্র 5-6 দিন, মাইয়া পাইল কই? পরে দাদি বলে, তুই বউ পাগল হয়ে গেছিস? নানুর মা বলে, হ, আমার মাইয়া টিকটিকি হইয়া গাবগাছে বইসাছিল। তোর ব্যাটার বউ আমার মাইয়ারে ঝাড়ু দিয়া মাইরা ফেলাইছে। আমি তো গো সবাইরে এক এক কইরা মাইরা ফেলামো, এই তোরে কইয়া রাখলাম। তো দাদির আর বোঝার বাকি রইল না, এটা মোটেও স্বাভাবিক কিছু না। তিনি তার ছেলের জন্য অপেক্ষা করতে লাগলেন। এর মধ্যে দাদির ছেলে ওদিন সকাল সকাল গরুর গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। তো ছেলে বাড়ি আসার পর দাদি বললেন, ওই তোর বউরে গাবগাছের জিনরা ভর করছে, তাড়াতাড়ি কবিরাজ ডাইকা আন বাড়িতে। তো আগের দিনের মানুষরা এই ধরনের এক্সপ্লেনেশন ইজিলি করতে পারতেন যে কাউকে ভর করেছে বা কারো ভিতরে জিন ঢুকেছে। দাদুর মা বলে বউয়ের কিছু হয়ে গেলে ওর বাবা মারে কি জবাব দিব। তো নানুর বাবা মাজারে যে খাদেম থাকে ওনার কাছে গিয়ে সব ঘটনা বলেন। খাদেম সাহেব বলেন, আচ্ছা ওনাকে নিয়ে আসেন এখানে। সে সময় মাজারের সামনে একটা ব্রিজ ছিল। তো নানুর মা তখন নানাকে বলে কিছুতেই সেই মাজার যাবে না। উল্টো তার ভেতর থেকে পুরুষ কণ্ঠে বলে ওঠে, আমারে নিয়ে যাইতে পারবি না, ওই মাজারে কিচ্ছুই হব না, আমি এর উচিত বদলাটা তো নিয়েই ছাড়মু, কাউরে ছাড়মু না। নানুর বাবা তখন 2-3 জন মিলে জোর করে মাজারের সামনে নিয়ে আসে। সবাই একটা ব্যাপার দেখে অবাক হয়ে যায়। ব্রিজ পাওয়ার হওয়ার সাথে সাথে নানুর মা অজ্ঞান হয়ে যায়। ব্যাপার কি,
খাদেম সাহেব আসেন, এসে দেখে, বলেন যে মাজারের এরিয়া যেখান থেকে শুরু হয় সেই ব্রিজটার ওপার পর্যন্ত সেই খবিশ জিনটা আসতে পারে, কিন্তু ব্রিজের এপারে আর এই মাজারের এরিয়ার মধ্যে জিনটা প্রবেশ করতে পারে না। আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি আর পানি পড়াও দিয়ে দিচ্ছি, সমস্যা হবে না আশা করি। আর যদি দেখেন সেই জিনটা ভর করেছে তাহলে এই পানি পড়াটা ছিটিয়ে দিবেন। নানুর মা বাসায় নিয়ে আসেন, সবাই কিছুদিন তাকে নজরে নজরে রাখেন। একদিন সন্ধ্যার পর আবারও নানুর মা কান্নাকাটি শুরু করে দেয়। নিজের গলা নিজেই অনেকক্ষণ চিপে ধরেছিলেন। নানুর বাবা দাদিকেও তার হাত ছড়াতে পারছিল না, তিনি এমনভাবে ধরে রেখেছিলেন নিজের গলায়। নানুর বাবা দৌড়ে গিয়ে পানি পড়া পানিটা নিয়ে এসে তার শরীরে ছিটিয়ে দেয়। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে নিয়ে যাওয়া হয় মাজারে। খাদেম সাহেব তার মতো করে রিচুয়াল শুরু করেন। রিচুয়ালের মাধ্যমে একটা জিন হাজির করেন, সেই জিনটা যেটা তার উপরে ধর করেছিল। জিন আসার পর বলতে থাকে যে, কিরে খাদেম, তুই আমারে ডাকছুস কেন? খাদেম সাহেব বলে, এই তুই এই মেয়েটাকে ছেড়ে দে, না হলে তোকে এখান থেকে আমি যেতে দিব না, জীবন নিয়ে যেতে দিব না। তুই কি চাস বল, আমি দেখি তোর চাওয়ার মতো আমরা কিছু দিতে পারি কিনা। জিন তার ছেলে সুরে বলে যে, কিছু নেওয়ার যদি হইতো তো কবেই নিয়ে চলে যাইতাম, আমার তো কিছু দরকার নাই, আমার দরকার একটা জানের। আমি আমারে সবার জান দিয়া দে, আমি লইয়া যাইগা। আর যদি না পারিস তাহলে আমার রাস্তায় আসার চেষ্টা করিস না। যদি আসিস তাহলে তোর জান তো নিবই, সাথে সবার জান নিব। দিবি নাকি সবার জান? দে, সবার জানটা আমারে দিয়া দে না খাদেম, বিনিময়ে তুই যা চাস তাই দিমু। খাদেম সাহেব বলে, তুই কি আমার সাথে ফাজলামি করছিস? দাঁড়া, ফাজলামির কি ফল হয় তোকে আমি দেখাচ্ছি। খাদেম সাহেব দোয়া পড়তে থাকে, সূরা পড়তে থাকে আর ফু দিতে থাকে। জিনটা বলে, ওই খাদেম, আর দোয়া করিস না, আমার গা জ্বালা করছে, আমি মইরা গেলাম। চিৎকার করছে, থাম খাদেম থাম। খাদেম সাহেব বলে, তুই যাবি কিনা আগে এটা বল। জিনটা তখন অনুনয় বিনয় করে বলে, হ্যাঁ হ্যাঁ যাব, আমার একটা আবদার আছে। তখন খাদেম সাহেব বলে, আচ্ছা বল, কি চাস তুই? জিন বলে, আমার মেয়েরে তো মাইরেই ফেলছে, ওরে তো আমি আর পাবো না, তো একটা কাজ কর, ওই বাড়ির যে 2টা ষাঁড় গরু আর 3টা মহিষ আছে ওগুলো আমারে দিয়ে দে, একবারই দিয়ে দিবার ক, তাহলে ছোড়ে ছাইরা চলে যাবো। খাদেম সাহেব বলে, তুই আবার আমার সাথে মজা করছস? ওগুলো যদি তোরে দিয়ে দেয় তাহলে ওরা চলবে কিভাবে? জিন বলে, আমি কিছু জানি না, জানতেও চাই না, শুনতেও চাই না। তুই ওগো ক্ষতির কথা ভাবস, আর আমার যে অনেক বড় ক্ষতি হয়েছে এটা তো ভাবলি না। আমি ওদের ক্ষতি করতে চাই, আর আমি এখন ওগো জান চাইতেছি না, আমি গরু মহিষ চাচ্ছি। এগুলা গেলে ওরা আবার কিনতে পারবো, কিন্তু জান গেলে কি পারবো? খাদেম সাহেব বলে, এটা হবে না তো বাছা, তুই যদি মোরগ চাইতি, ছাগল চাইতি, তাহলে আমরা চিন্তা করতাম, এটা পারবে না, অন্য কিছু লাগলে বল। তর্ক বিতর্ক চলে। খাদেম সাহেব আবার সেই জিনের মধ্যে। একটা সময় যখন দেখে কোনোভাবেই জিনকে আয়ত্তে আনতে পারছে না, তখন সেই জিনকে আটক করে বোতলবন্দি করে রেখে দেয়। বোতলবন্দি করার আগে জিন বলে, আমারে আটকাবি, দেখি তুই কত বছর আমারে আটকায় রাখতে পারস, আর যেদিন আমি মুক্তি পাবো সেদিন আগে তোরে মারবো, তারপর একজন একজন করে সবার জান নিয়ে নিয়ে যাব। খাদেম সাহেব নানুদের বাসায় যায়, বাসা বন্ধ করে, নিয়মিত পানি পড়া খাওয়ার জন্য এবং সারা বাড়িতে ছিটানোর জন্য বলে দেয়। এভাবে চলার পর প্রায় 6-7 বছর কেটে যায়। এর মধ্যে আমার নানুর জন্ম হলো। নানুর যখন 5-6 বছর বয়স, তখন তার কিছু মাস পরে স্বাভাবিকভাবে সেই মাজারের খাদেম সাহেব মারা যায়। তো তখন ছিল খেতে হাল চাষ করার মৌসুম। খেতে ধান লাগানো আর মাটিতে সার দিয়ে হাল বাইয়ে মাটিকে ফসল বোনার উপযোগী করে তোলা হতো। আম্মুর নানা প্রত্যেক দিন 3টে কি 4টের দিকে গরু নিয়ে যেতেন নিজের খেতে হাল চাষ করবার জন্য। আনুমানিক রাত 12টার দিকে, আন্দাজ করেই বলা গেল, রাত 12টার দিকে গরু আর নাঙল নিয়ে খেতে চলে যেত। তখনকার সময় রাত 12টা মানে অনেক রাত, তার উপর হারিকেন কুপির কুপি জ্বালানো হতো, বিদ্যুতের ছিটে ফোটাও ছিল না। তো মাঠের পাশে যে ব্রিজ আছে, তখনকার সময় এখানে ব্রিজ ছিল না, বাঁশের তৈরি সাঁকো ছিল আর পানিও ছিল না। গরুর গাড়ি চলাচলের কারণে হালকা কাদা মাটি ছিল। গাড়ি নিয়ে যখন সেই জায়গায় আসেন তখন একটা জিনিস দেখে প্রচুর ভয় পেয়ে যান। পান খালের ডান দিকে 1 পা, বাম দিকে এবং লাল টকটকে দাঁতগুলো বেশ বড়। নানুর বাবাকে সেই জিনিসটা বলছে, কিরে যাবি না? আয় আমার নিচ দিয়ে যা, আয় আয়, তোরে কিচ্ছু বলবো না। নানুর বাবা তো বুঝতে পারছে যত যাই হোক নিচ দিয়ে যাওয়া যাবে না। নানুর বাবা তাকে বলে, আমি তো নিচ দিয়ে যাব না, দেখ আমার এমনিতেই কাজের অনেক দেরি হয়ে গেছে, তুই চলে যা, আমার পথ আটকে রাখিস না। সে বলে, না তা তো হবে না, অনেকদিন পরে তোরে পাইছি, আজকে তোরে ছাড়া যাব না রে। নানুর সিগারেট খেতেন না, কিন্তু তিনি সিগারেট সবসময় তার গাড়িতে রাখতেন। তিনি কি করেন, সাথে সাথে একটা সিগারেট ধরিয়ে নেন, কিন্তু সিগারেট কোনো কাজ হয় না, সেই অবয়বটা রাস্তা আটকেই রেখেছে। এটা দেখে নানুর বাবা অনেকে রেগে যায়। বহালু ভাবো, এমনিতে তিনি সাহসী ছিলেন। তারপর তিনি বলেন যে, ঠিক আছে, তুই যখন যাবি না তাহলে দেখি কে জিতে কে হারে। বলতে বলতে কখন সিগারেটের আগুন নিভে যায় তিনি বলতেই পারেন না। তারপর সেই অবয়বটা নানুর বাবাকে সে জড়িয়ে ধরে টানা হ্যাচড়া করতে থাকে, ধস্তাধস্তি করছিল। এমন করতে করতে একটা সময় ফজরের সময় হয়ে যায়, চারদিকে আজান দিবে দিবে এমন একটা অবস্থা। তখন সে বলে, ওই আমারে ছেড়ে দে, আজান দিয়ে দেবে। নানুর বাবা বলে, না না, তোরে ছাড়া তো যাবে না, আজকে তোর একদিন আমার একদিন, তুই আমার কাজে যাওয়ার সময় নষ্ট করছিস, তোকে যদি এখন ছেড়ে দিই তুই পরে আবার আসবি। তিনিও নাছোড় বান্দা। তো আমরা সাধারণত যখন কারো সাথে ঝগড়া করি বা মারামারি করি তখন এক হাত তার গলার ভেতর দিয়ে আরেক হাত দিয়ে টাইট করে ধরে রাখি। তো নানুর বাবা সেইভাবেই ধরে রেখেছিল সেই অবয়বটাকে। পরে তিনি লক্ষ্য করেন তার হাতের নিচে একটা দাঁড় কাক। এরপর তিনি সেই কাকের পা আর পাখা বেঁধে বাসায় নিয়ে আসেন। নানুর মাকে ডাক দিয়ে বলছে, বউ
দেখে যাও আশেপাশের খড়কুটা পাও নাকি, পাইলে নিয়ে আসো, আজকে একটা খবিশকে জ্বালায় মারব। তো নানুর মা বলে, এই যে আপনি সকাল সকাল কি শুরু করলেন কাকের সাথে? পরে নানুর বাবা বিস্তারিত সব বললেন। মানে ওই অবয়বটা একটা সময় কাক হয়ে যায় দিনের আলো শুরু হওয়ার পর। এরপর গরুর খাওয়ার জন্য যে খড়কুটা ছিল সেগুলোর ভেতরে সেই কাকটাকে সে জ্বালিয়ে দেয়, কাকটা মারা যায়। তো ওখানে ঝামেলা শেষ হয়ে গেল। তো যখন আগুন ধরিয়ে দেয় তিনি দেখেন বাড়ির উপরে 5-6টা কাক উড়ছে আর কাঁ কাঁ করে ডাক দিচ্ছে। নানুর বাবা এগুলা খেয়াল না করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যায়। সন্ধ্যা 6টা বাজে, কিন্তু নানুর বাবা ঘুম থেকে ওঠে না। তো মা গিয়ে বাবাকে ডেকে উঠায় বলে যে এত ঘুমাইছেছে কেন, উঠেন, রান্না করতে হবে তো, আজকে তো বাজারও করলেন না। তিনি দেখেন 6টা বেজে গেছে, এখন যদি বাজারে যায় তাহলে তো কিছু পাবে না, আর নদীতে নতুন পানি আসছে। তো নানুর আম্মুকে বলে যে আমি গিয়ে মাছ নিয়ে আসি, তুমি রান্নার জন্য কি কি জোগাড় করা লাগে খাইটা রাখো। তো নানুর বাবা জাল নিয়ে যায়, আর এই জালকে আমরা ঝাঁকি জাল বলি, যেটা ছুঁড়ে বর্তে হয় পানিতে। তো জাল ফেলে পানিতে তিনি ভালোই মাছ পাচ্ছিলেন। হঠাৎ শুনতে পান কেউ কিছু খেলে যেমন শব্দ, ঠিক সেরকম শব্দ। হাতের দিকে তাকিয়ে দেখেন মাছের শুধু মাথা আছে আর সব খাওয়া শেষ। তো নানুর বাবা ছিল সাহসী মানুষ, সিগারেট খেতেন না। ওদিন তিনি একটা সিগারেট কানে গুজে নিয়েছিলেন, সেটাই জ্বালিয়ে দেন আর মাছ ধরতে লাগলেন। এখন সেই জিনটা মাছ খেতে না পেরে একটা মানুষের রূপে এসে পেছন থেকে বলে, ওই আমারে জালটা দাও না, আমারে জালটা দাও না, আমি একটা খেপ দেই। নানুর বাবা বুঝতে পারে যত যাই হোক জাল দেওয়া যাবে না, একে জাল দিলে সে আমার উপরে জাল ফেলে আমাকে মেরে ফেলবে। তো পরে উনি বলেন, তুই জানোস তুই মাছ ধরবি, তাহলে বাড়ি থেকে জাল নিয়ে আইলি না কেন? মানে কনভারসেশন কন্টিনিউ করছে আর কি, সে বুঝতে দিচ্ছে না যে সে বুঝে গেছে। এখন আমি আমার জাল দিব না, এদিকে সেই জিনরূপী মানুষটা বলছে দাও না ভাই, একবারই তো খেপ দিব, মানে সে একবার ট্রাই করবে। তো এদিকে নানার সিগারেটের আগুনও প্রায় শেষের দিকে। তখন খেয়াল করে একটু দূর দিয়ে কেউ নৌকা নিয়ে যাচ্ছে। সেই নৌকার মাঝিকে উদ্দেশ্য করে বলে, ভাই সিগারেট আছে নাকি? নৌকার মাঝি আবার গলা শুনে তাকে চিনে ফেলে, এটাও ভাবে কি ব্যাপার, উনি তো সিগারেট খান না, তাহলে আমার কাছে সিগারেট চাইলো কেন? নিশ্চয়ই বিপদ হয়েছে। তো মাঝি নৌকা ঘুরিয়ে তার কাছে আসে। তখন নানুর বাবা পেছন দিকে তাকিয়ে দেখে কেউ নাই। সেই মাঝি পরে তখন নানুর বাবাকে বাড়ি পৌঁছে দেয়। তো বাবা মাছ নিয়ে আসবেন এজন্য নানু আর ঘুমাননি। নানুর বাবা যখন বাসায় ঢোকে, নানু গিয়ে মাছের হাঁড়ি চেক করে দেখে মাছ নাই, শুধু মাথা পড়ে আছে। নানু জিজ্ঞাসা করেন, বাবা আজকের মাছগুলো এমন কেন? সবাই শুনে ভয় পাবে দেখে তিনি কথা এড়িয়ে যান আর কাউকে কিছু বলে না। তো বন্ধুরা, এপিসোড অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানেই আজকের এপিসোড শেষ করছি। তো এই ঘটনার দ্বিতীয় এপিসোড আমরা কালকে নিয়ে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।